আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ তোমাদের অনলাইন ক্লাস নিয়ে মহিলা কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি ফৌজিয়া মমতাজ, প্রভাষক, ব্যবস্থা বিভাগ। আজ তোমাদের পড়াবো জীবন বীমা কি, জীবন বীমার প্রকারভেদ এবং সমর্পণ মূল্য সম্পর্কে আমরা যা জানি সেটা, এবং একটি অঙ্ক সমাধান প্রিমিয়াম নির্ধারণে, জীবন বীমা প্রিমিয়াম নির্ধারণে একটি অঙ্ক দেখিয়ে দেওয়া হবে তোমাদেরকে। ঠিক আছে, প্রথমে আমরা দেখি জীবন বীমা কি। জীবন বীমা হচ্ছে এমন একটি চুক্তি যেখানে বীমাকারী প্রিমিয়াম পরিশোধের প্রতিদানে বীমা গ্রহীতার মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের দায়িত্ব গ্রহণ করে। আর এই ব্যাপারে আর এস শর্মা বলেছেন, জীবন বীমা হচ্ছে এমন এক চুক্তি যেখানে এককালীন বা নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়ামের অর্থ পরিশোধের বিনিময়ে বীমা গ্রহীতার মৃত্যুতে বা সুনির্দিষ্ট সময় শেষে বীমাকারী একটি বার্ষিক বৃত্তি বা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে। সুতরাং আমরা সহজেই বলতে পারি বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে একটি চুক্তি হলো জীবন বীমা। বীমা গ্রহীতা কিস্তিতে প্রিমিয়াম প্রদান করে ও বীমাকারী প্রিমিয়ামের বিপক্ষে জীবনের ঝুঁকি বহন করে। জীবনের কিছু হোক বা না হোক নির্দিষ্ট সময় পর বীমাকারী টাকা ফেরত দেয়। এটি বার্ধক্যের সময় আর্থিক সাহায্য পাবার চুক্তি। এখন দেখি আমরা জীবন বীমা পত্রের শ্রেণীবিভাগ। দেখো, জীবন বীমা পত্রের শ্রেণীবিভাগে অনেক ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। পুরোটা শুধু যদি জীবন বীমা পত্রের শ্রেণীবিভাগ আসে সেটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং আলাদা আলাদা করে আমাদের 4 মার্কের জন্য বা 1 মার্কের জন্য অনেক সময় আলাদা আলাদা করে শ্রেণীবিভাগগুলো আসতে পারে। তো এখন আমি প্রতিটাই তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য বর্ণনা করব, তোমরা একটু খেয়াল করবে। প্রথমেই দেখো মেয়াদের ভিত্তিতে মেয়াদি বীমাপত্র, আজীবন বীমাপত্র, সাময়িক বীমাপত্র। আবার মেয়াদি বীমাপত্র কয়েক ধরনের হয়ে থাকে। তারপর দেখো প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে একক কিস্তি বীমাপত্র এবং সম কিস্তি বীমাপত্র। মুনাফা অংশগ্রহণের ভিত্তিতে দেখো মুনাফা সহ বীমাপত্র এবং মুনাফা বিহীন বীমাপত্র। বীমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে বহু জীবন বীমাপত্র এবং একক জীবন বীমাপত্র। তারপর আসছে আমার বীমা দাবি পরিশোধের ভিত্তিতে বার্ষিক বৃত্তি এবং এককালীন বা থোক বীমাপত্র। তাহলে প্রথমে আমি যাচ্ছি মেয়াদের ভিত্তিতে বীমাপত্রের ক্ষেত্রে। দেখো মেয়াদি বীমাপত্র কাকে বলে। একটি নির্দিষ্ট মেয়াদের জন্য যখন বীমা করা হয় এবং উক্ত মেয়াদ উত্তীর্ণের পর লাভ সহ বীমাকৃত টাকা ফেরত পাওয়া যায় তাকে মেয়াদি বীমা বলা হয়। এই বীমা ব্যবস্থায় নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যেমন মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক কিংবা বার্ষিক কিস্তিতে প্রিমিয়াম প্রদান করতে হয় এবং মেয়াদ পূর্তির পর বীমাকৃত সম্পূর্ণ টাকা লাভ সহ ফেরত পাওয়া যায়। তাহলে এখানে অর্থপ্রাপ্তি নিশ্চয়তা পাচ্ছি, আমি সঞ্চয় সুবিধা পাচ্ছি এবং এই টাকাটা পরবর্তী আমি বিনিয়োগও করতে পাচ্ছি। মেয়াদি বীমাপত্রের ক্ষেত্রে আবার কয়েক ধরনের মেয়াদি বীমাপত্র দেখা যায়। সাধারণ মেয়াদি বীমাপত্র দেখো, এই ধরনের বীমাপত্রের ক্ষেত্রে বীমা গ্রহীতা নির্দিষ্ট মেয়াদের মধ্যে মৃত্যুবরণ করলে বীমা গ্রহীতার মনোনীত ব্যক্তি বীমা দাবির অর্থ পেয়ে থাকে। আর এই মেয়াদের মধ্যে বীমা গ্রহীতা মৃত্যুবরণ না করলে মেয়াদ শেষে সুদ বা মুনাফা সহ সমুদয় অর্থ বীমা গ্রহীতাকে ফেরত দেওয়া হয়। তারপর দেখো বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র। যে মেয়াদের জন্য বীমাপত্র খোলা হয় সেই মেয়াদ উত্তীর্ণ হলেই বীমা গ্রহীতা বীমা দাবির অর্থ ফেরত পায়। আর যদি এই মেয়াদের মধ্যে বীমা গ্রহীতা মৃত্যুবরণ করে তাহলে বীমা গ্রহীতার উত্তরাধিকারী কোনো অর্থ পায় না। এই ধরনের বীমাপত্রকে বিশুদ্ধ মেয়াদি বীমাপত্র বলে। এই বীমাপত্রের মেয়াদ সাধারণত 5 থেকে 10 বছরের হয়ে থাকে।
যৌথ জীবন মেয়াদী বিমাপত্র দেখো, এটি সাধারণ মেয়াদী বিমাপত্রের মতোই। সাধারণ মেয়াদী বিমাপত্র একজন মাত্র বিমা গ্রহীতা থাকে, আর যৌথ জীবন মেয়াদী বিমাপত্রে 2 বা ততোধিক বিমা গ্রহীতা থাকে। তো নির্দিষ্ট মেয়াদী বিমাপত্র দেখো, এই বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্যই করা হয় এবং ওই নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমা গ্রহীতা মারা গেলে কিস্তির টাকা পরিশোধ করতে হয় না। বিমার মেয়াদ শেষে সমুদয় অর্থ বিমা গ্রহীতার মনোনীত ব্যক্তি বা পশুদের নিকট দেয়া হয়। এ ধরনের আরো কিছু আছে: সুবিধা বিমাপত্র, দ্বিগুণ আর্থিক সুবিধা সম্পন্ন মেয়াদী বিমাপত্র, শিক্ষাবৃত্তি মেয়াদী বিমাপত্র। এবার আমরা দেখি আজীবন বিমাপত্র। যে বিমা চুক্তি বিমাকৃত ব্যক্তির জীবনকাল বা মৃত্যু পর্যন্ত চালু থাকে তাকে আজীবন বিমাপত্র বলা হয়। এই প্রকার বিমা গ্রহীতার মৃত্যুর পূর্বে বিমাকৃত টাকা পরিশোধ করা হয় না। বিমা গ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে এই টাকা প্রদান করা হয়। তাহলে এই বিমা প্রিমিয়ামের হার কম বিধায় স্বল্প আয়ের লোকেরা এটি সহজেই গ্রহণ করতে পারে। পরিবারের অন্যান্য সদস্যদের সুবিধার জন্যই এই বিমাটা করা হয়। কিন্তু যিনি বিমা করেছেন তিনি অবসরকালে বা বার্ধক্যে এটাতে কোনো সুবিধা পান না। তারপর আসছে আমার সাময়িক বিমাপত্র। যে বিমাপত্র স্বল্প মেয়াদের জন্য করা হয় তাকে সাময়িক বিমাপত্র বলে। এই বিমাপত্রে যেই মেয়াদের জন্য বিমা গ্রহণ করা হয় উক্ত মেয়াদের মধ্যে বিমা গ্রহীতার মৃত্যুবরণ না করলে বিমা দাবির অর্থ পাওয়া যায় না, আর উক্ত মেয়াদের মধ্যে মৃত্যুবরণ করলে বিমা দাবির অর্থ পাওয়া যায়। কয়েকটি কিস্তিতে এই বিমা দাবি পরিশোধ করা হয়। তারপর আসছে আমরা প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে একক কিস্তি এবং সমকিস্তি। একক কিস্তিটা হলো যে আমার যে বিমাপত্রের প্রিমিয়াম একবারেই প্রদান করা হয় তাকে একক কিস্তি বিমাপত্র বলে। সাধারণত কম সময়ের জন্য এই বিমাপত্র ইস্যু করা হয় এবং প্রিমিয়ামের পরিমাণ খুব বেশি হয়। সমকিস্তি বিমাপত্র দেখো, যে বিমাপত্রের মেয়াদকে কয়েকটি কিস্তিতে বিভক্ত করে প্রতিটি কিস্তির জন্য সমহারে প্রিমিয়াম নির্ধারণ করা হয় তাকে সমকিস্তি বিমাপত্র বলে। বিমা গ্রহীতাদের জন্য এরূপ বিমাপত্র খুবই উপযোগী এবং বর্তমানে এটি বেশি প্রচলিত। তারপর আসছে আমি মুনাফা অংশগ্রহণের ভিত্তিতে। দেখো, মুনাফা সহ বিমাপত্র এবং মুনাফাবিহীন বিমাপত্র। মুনাফা সহ বিমাপত্র এরূপ বিমাপত্রে বিমা কোম্পানি কর্তৃক শুধু দাবি পরিশোধের সময় বিমাকৃত অর্থ প্রদান না করে প্রতি বছর অর্জিত মুনাফার অংশ বোনাস হিসাবে প্রিমিয়ামের সাথে যোগ করে দেখানো হয়, তাকে মুনাফা সহ বিমাপত্র বলা হয়। মুনাফা হলেই কেবল এরূপ করা হয়, ক্ষতি হলে তা হিসাবে আনা হয় না। যেহেতু প্রতি বছর মুনাফা দেওয়া হয় তাই এরূপ বিমাপত্রের প্রিমিয়ামের পরিমাণটাও বেশি হয়। আর মুনাফাবিহীন বিমাপত্রের ক্ষেত্রে দেখো, এরূপ বিমাপত্রের মেয়াদ শেষে শুধু দাবিকৃত অর্থই দেওয়া হয়, বোনাস হিসাবে মুনাফার অংশ দেওয়া হয় না। কারণ সেজন্য এই ধরনের বিমাপত্রের ক্ষেত্রে প্রিমিয়ামের হারটাও কম হয়। বিমা গ্রহীতার সংখ্যার ক্ষেত্রে দেখি আমি একক জীবন বিমাপত্র এবং বহু জীবন বিমাপত্র। একক জীবন বিমাপত্র দেখো, যে বিমাপত্র দ্বারা কোনো একক ব্যক্তির জীবন বিমাকৃত করা হয় তাকে একক জীবন বিমাপত্র বলে। এক্ষেত্রে শুধুমাত্র একজন ব্যক্তি নিজ জীবনের উপর বিমা করতে পারে। বহু জীবন বিমাপত্র আবার আরো কয়েক ধরনের হয়। একসাথে বহু জনের জীবন বিমাকৃত করা হয়, সেটাই বহু জীবন বিমাপত্র। এবং এই ধরনের বিমাপত্রে কয়েকটি ভাগ আছে, যেমন যৌথ জীবন বিমাপত্র। যে বিমা চুক্তিতে একই সাথে একাধিক ব্যক্তির জীবন বিমা করা হয় তাকে যৌথ জীবন বিমা বলে। এক্ষেত্রে কোনো একজনের মৃত্যু হলেই অন্যান্য বিমা গ্রহীতা বিমাকৃত অর্থ ফেরত পেয়ে থাকে। তারপর আমরা দেখি বহু জীবন বিমাপত্রের ক্ষেত্রে শেষোক্তজীবী বিমাপত্র। এইরূপ বিমাপত্রের মাধ্যমে একাধিক ব্যক্তির জীবনকে একত্রে বিমা করা হয়। তবে বিমা দাবি পরিশোধের দিক থেকে যৌথ বিমার সাথে এর পার্থক্য হলো, যৌথ জীবন বিমার বেলায় যে কোনো একজনের প্রথম মৃত্যুতেই বিমাপত্রের কার্যকারিতা শেষ হয় এবং বিমা দাবি পরিশোধ করা হয়।
কিন্তু এক্ষেত্রে যৌথ বিমাকৃত জীবনের শেষ জীবিত ব্যক্তিটি, খেয়াল করো, শেষ জীবিত ব্যক্তিটি মারা গেলেই তখনই বিমা দাবিটা পরিশোধ করা হয়। এরূপ বিমা পত্রের ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণটা কম হয়। তারপর আসছি আমরা বিমা দাবি পরিশোধের ভিত্তিতে। বার্ষিক বৃত্তি এবং এককালীন বা থোক বিমাপত্র। বার্ষিক বৃত্তির ক্ষেত্রে দেখো, বৃদ্ধকালীন সময়ে যাতে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে পারে তার নিশ্চয়তার জন্য বিমাগ্রাহীতা এককালীন একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদান সাপেক্ষে বিমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে আবদ্ধ হলে তাকে বার্ষিক বৃত্তি বিমাপত্র বলা হয়। আর এককালীন বা থোক বিমাপত্র হলো যে, এককালীন বা থোক বিমাপত্রের বেলায় বিমা দাবি পরিশোধের ক্ষেত্রে একেবারে বা একই সময়ে দাবির সমস্ত অর্থ পরিশোধ করা হয়। সাধারণভাবে জীবন বিমাপত্র বলতে এই ধরনের বিমাপত্রকে বুঝিয়ে থাকে। মেয়াদী বীমার ক্ষেত্রে ব্যক্তির মৃত্যুতে বা মেয়াদ পূর্তিতে এবং আজীবন ও সাময়িক বিমাপত্রে ব্যক্তির মৃত্যুর পর একত্রে বিমা দাবি পরিশোধ করা হয়। এখন আমরা একটু সমর্পণ মূল্যটা কি একটু জেনে নিই আমরা। জীবন বীমা গ্রহণ করার পর যদি কোনো কারণে বীমা গ্রহীতা তা চালিয়ে যেতে অপারগ হয় বা বীমা পূরণ না করে থাকে এবং তা বীমা কোম্পানির নিকট সমর্পণ করে, বীমা বিনিময়ে বীমা কোম্পানি বীমা গ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, তবে তাকে বিমাপত্রের সমর্পণ মূল্য বলে। এই সমর্পণ মূল্যের পরিমাণ কত হবে তা নির্ভর করবে জমাকৃত প্রিমিয়ামের উপর। তবে বীমাকৃত বা বীমাপত্র ক্রয়ের 2 বছরের মধ্যে সমর্পণ মূল্য প্রদান করা হয় না। এক্ষেত্রে এম.এন. মিশ্রা মতে সমর্পণ মূল্য হলো পরিশোধিত প্রিমিয়ামের সেই অংশ যা বীমাপত্র সমর্পণের সময় বীমা গ্রহীতাকে ফেরত দেয়া হয়। তাহলে আমরা বলতে পারি বীমা গ্রহীতাকে পলিসি গ্রহণের পর কমপক্ষে 2 বছর কিস্তি টাকা পরিশোধ করতে হবে। কোনো নির্দিষ্ট ঘটনার উপর ভিত্তি করে বীমার অর্থ প্রদান করতে হবে, যেমন মৃত্যু, এবং বীমার প্রিমিয়ামের কিস্তির অর্থ বাকি পড়ার পর চুক্তিভুক্ত পক্ষসমূহ অন্য কোনো প্রকার বন্দোবস্ত সম্মতি প্রদান করতে পারে না। সুতরাং বীমাপত্র গ্রহণের কমপক্ষে 2 বছর পর কোনো কারণে প্রিমিয়াম প্রদান করে বীমাপত্র চালু রাখতে অসমর্থ হলে বীমা গ্রহীতা তা বীমাকারীর নিকট সমর্পণ করে। তার বিনিময়ে যে পরিমাণ অর্থ বীমাকারীর নিকট থেকে গ্রহণ করা হয় ওই পরিমাণ অর্থকে সমর্পণ মূল্য বলা হয়ে থাকে। ঠিক আছে, মোটামুটি আমার জীবন বীমার প্রকারভেদ সমর্পণ মূল্যটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। এখন আমরা প্রিমিয়াম নির্ধারণের ক্ষেত্রে জীবন বীমা কিভাবে নেট সিঙ্গেল প্রিমিয়াম এবং নেট অ্যানুয়াল প্রিমিয়াম কিভাবে নির্ধারণ করে সেই ধরনের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো প্রবলেমটা দেখো, ক্যালকুলেট দ্য নেট সিঙ্গেল প্রিমিয়াম এন্ড নেট অ্যানুয়াল প্রিমিয়াম for 5 years term policy of 10,000 from the following information. তো খেয়াল করে ইনফরমেশন গুলো তোমরা এই যে আছে, নাম্বার ইনসুরেড পারসন যারা বীমাটা গ্রহণ করেছে, ডেথ পারসনের সংখ্যাটা দেওয়া আছে এবং পিভি ফ্যাক্টরটা দেওয়া আছে at the rate of 3%। এখান থেকে আমি নেট সিঙ্গেল প্রিমিয়ামটা বের করব। এখন প্রত্যেকটা কলামেই আমি নাম্বার দিয়ে রেখেছি 1 2 3 4, যেন আমার ক্যালকুলেশন যেভাবে করছি সেটা দেখাতে যেন তোমাদের সুবিধা হয়। তা আমার নাম্বার অফ ইনসুরেড পারসন, নাম্বার অফ ডেথ, ক্লেম অফ পার ডেথ 10,000 এখানে দেয়াই আছে। কোশ্চেনটা আবার দেখি আমরা, টার্ম পলিসি ফর অফ টাকা 10,000 সেটাই আমার ক্লেম। 10,000 এখানে সব প্রত্যেক ইয়ারে আসছে। পিভি ফ্যাক্টরটা কি সেটাও আসছে, কোন বছরে কত সেটা আসছে। এবং পিভি ডেথ ক্লেম আমি কিভাবে বের করেছি দেখো, নাম্বার অফ ডেথ মাল্টিপ্লাই বাই ক্লেম অফ পার ডেথ এবং পিভি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে আমি প্রত্যেক বছরে ডেথ ক্লেমটা বের করেছি এবং যোগ করে আমার টোটাল পিভি অফ টোটাল ডেথ ক্লেমটা বের করেছি। এখন দেখো আমার লিভিং পার্সনের ক্ষেত্রে নাম্বার অফ লিভিং পার্সন এট দ্য এন্ড অফ 5th ইয়ারে কত আসছে আমার 15,800। ইনসুইট পার্সন তার লিভিং পার্সন কত হবে, ডেথ যদি ম্যানেজ করে
2000 সাবমিট করে আমি পেলাম 13,800 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল ক্লেম অফ লিভিং হবে আমার 13,800 মাল্টিপ্লাই বাই 10,000। আমার ইন্স্যুরেন্স ক্লেম করেছে কত, 10,000। তাহলে আমার এই অ্যামাউন্টটা আসবে টোটাল ক্লেম অফ লিভিং। তাহলে আমার পিভি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। পিভি অফ টোটাল লিভিং ক্লেম কত আসছে দেখো, আমার 5 বছরের আমার পিভি ফ্যাক্টর কত আসছে 0.863। তো যে অ্যামাউন্টটা আসছে সেটাকে আমি 0.86 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার আসবে 11,90,94,000 টাকা। ঠিক আছে, এখন এই দুটাকেই আমার যোগ করতে হবে। একটা কোনটা, পিভি অফ টোটাল লিভিং ক্লেম এবং পিভি অফ টোটাল ডেথ ক্লেমকে পারলে যোগ করলে আমি পিভি অফ টোটাল ক্লেমটা পেয়ে যাচ্ছি। আর পিভি টোটাল ক্লেমটা পেলেই আমি নেট সিঙ্গেল প্রিমিয়ামটা বার করবো কিভাবে, পিভি অফ টোটাল ক্লেম বাই বিগিনিং নাম্বার অফ দ্য ইনস্যুরড পারসন। বিগিনিং খেয়াল করবা, তাহলে বিগিনিং আমার ইনস্যুরড পারসন কত আছে 20,800। তাহলে পিভি অফ টোটাল ক্লেম আমার এত টাকা ডিভাইড বাই 20,800 হলে আমার 8,723.94 টাকা এসেছে। ঠিক আছে, এটা হলো আমার নেট সিঙ্গেল প্রিমিয়াম। এখন আমি নেট অ্যানুয়াল প্রিমিয়ামটা কিভাবে বার করবো, এখানেও সেম, প্রত্যেকটা কলামেরই নাম্বার দেওয়া হয়েছে। ইনস্যুরড পারসন যত, আমার যেহেতু রিএলিজিবল প্রিমিয়াম অফ টাকা 1 যত আসছে সবগুলো ইনস্যুরড পার্সন যত, সেই টাকাটাই 1 দিয়ে গুণ করলেই যত আসবে সেটাই এসেছে। তারপর পে ফ্যাক্টর দেখো, প্রথম শুরু থেকে আরম্ভ করেছি যার জন্য 1 প্রথমটাতে 1 ইয়ারে ধরা হয়েছে 0.971, 2তে 3তে 0.943, তারপর 0.9145 সরি, তারপর আসছে 0.888। তাহলে আমার পিভি অফ দ্য প্রিমিয়াম আসছে কত, প্রত্যেকটা দিয়ে 4 and 5 কে মাল্টিপ্লাই করলে আমার 20,800, 19,420 এভাবে সবগুলো এসছে। এবং আমি এটাকে যোগ করে আমি পাচ্ছি প্রেজেন্ট ভ্যালু অফ প্রিমিয়াম এর টাকা 1 এ কত আসছে আমার 88,180। তাহলে নেট ইউনিট প্রিমিয়ামের ফর্মুলা অনুযায়ী পিভি অফ টোটাল ক্লেম আমার প্রথম অঙ্কের মধ্যে আসছে পিভি অফ টোটাল ক্লেম আমার এত ডিভাইড বাই পিভি অফ প্রিমিয়াম এর টাকা 1, এটা আমার এখানে আছে, স্লাইডে আছে 88,180 টাকা। তাহলে আমার নেট অ্যানুয়াল প্রিমিয়াম আসছে 2,057.81 টাকা। ঠিক আছে, তাহলে অঙ্কটা বুঝা গিয়েছে তো? কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে জানাতে পারো। আর তোমরা ভালোভাবে পড়ালেখা করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, পরীক্ষার জন্য তো বেশি সময় নেই। তো সেইভাবেই প্রত্যেকটা ক্লাস যেগুলি আপলোড দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে ফলো করবে এবং বইটা ভালোভাবে পড়বে, না পড়ে পরীক্ষা দিতে বসবে না, কারণ হয়তো বা তোমাদের ফাইনাল পরীক্ষার সময় যে কোনো সময় দিয়ে দিবে। তো ঠিক আছে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, সুস্থ থাকো, বাইরে বের হবে না খুব প্রয়োজন ছাড়া, বেরোতে হলেও স্বাস্থ্যবিধি মেনে বের হবে। সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।